এখন আসলে আমরা একটু দেখি হোয়াট ইজ ইনভাইট। আমরা তো আজকে এখন দাওয়াত সম্পর্কে জানবো। দাওয়াত বলতে কি বোঝায়? ইনভাইট মিন্স সামওয়ান অফার ফর সামথিং। কাউকে কোনো কিছুর জন্য দাওয়াত দেওয়াকে কি বলা হয়? ইনভাইট। চলেন ভাই আমরা একটু নামাজ পড়ে আসি। ইনভাইট। চলেন এক কাপ চা খেয়ে আসি। চলেন আমরা একটা রাস্তাঘাট করি, একটা মাদ্রাসা করি, একটা মসজিদ করি। চলেন আমরা একটা ফুটবল খেলবো। এই আপনাদের আমাদের বাড়িতে এসে থাকবে। তার মানে কি আমরা সবাই অলরেডি ইনভাইটের সাথে জড়িত। আসলে আমাদের সমাজে কত ধরনের ইনভাইট আছে? নাম্বার 1 হচ্ছে পারিবারিক দাওয়াত, ফ্যামিলি ইনভাইট। আপনাদের খালাকে দাওয়াত দিচ্ছেন, আপনার খালা আপনাকে দাওয়াত দিচ্ছে, এটা হচ্ছে কি ফ্যামিলি ইনভাইট। এরপর হচ্ছে কি সোশ্যাল ইনভাইট, সামাজিক দাওয়াত। এলাকায় একটা স্কুল করতে হবে, একটা মাদ্রাসা করতে হবে, আপনি সেখানে সম্পৃক্ত হলেন, আরো কয়েকজনকে সম্পৃক্ত করলেন, এটাকে বলে কি সামাজিক দাওয়াত। পলিটিক্যাল ইনভাইট, আওয়ামী লীগ দিকে টানতেছে, বিএনপি দিকে টানতেছে, জামাতের দিকে টানতেছে, ইনভাইট চলতেছে না সেখানে একটা। ন্যাশনাল ইনভাইট, এক দেশের রাষ্ট্রপতি আরেক দেশের রাষ্ট্রপতিকে দাওয়াত দিচ্ছে, এক দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিচ্ছে। এরপরে কি বিজনেস অর প্রফেশনাল ইনভাইট। তাহলে দেখা গেল কি সারাটা পৃথিবীতে দাওয়াতের পিছনে ছুটতেছে, তাই না? এখন আমরা যখনই, তার মানে শেখ হাসিনাও দাওয়াত দেয়, রাষ্ট্রপতিও দাওয়াত দেয়, প্রধানমন্ত্রীও দাওয়াত দেয়, মন্ত্রীও দাওয়াত দেয়, রাজনৈতিক নেতারাও দাওয়াত দেয়, সামাজিক ভাবে দাওয়াত, পারিবারিক ভাবে দাওয়াত, প্রত্যেকটা সেক্টরে কিন্তু দাওয়াত। রবি আর এয়ারটেলের যে চুক্তি হচ্ছে সেটাও তো দাওয়াত। এক কোম্পানির সাথে আরেক কোম্পানির চুক্তি হচ্ছে সেটাও তো দাওয়াত। তার মানে এমন কোন সেক্টর নাই যে সেক্টরে দাওয়াত নাই, প্রত্যেকটা সেক্টরে দাওয়াত আছে। এখন যখনই আমরা নেটওয়ার্ক মার্কেটিং করতে এসে যখনই আমরা দাওয়াতে যাই, তখনই মানুষ এটাকে অন্যভাবে দেখে, এটাকে ভালো চোখে দেখে না। এটা বলে মানুষের পিছিয়ে পিছিয়ে ঘুরে। আমরা যখনই দেখেন শেখ হাসিনা যে দাওয়াত দিতেছে, এটা কিন্তু মানুষের পিছিয়ে পিছিয়ে ঘুরে, এটা কিন্তু বলে না। বলছে কেউ? শেখ হাসিনা বলছে এই কি ব্যাপার আপনি মানুষের পিছিয়ে পিছিয়ে ঘুরে, এটা বলছে? তারপরে বাংলাদেশের রাষ্ট্রপতি যখন আরেক দেশের রাষ্ট্রপতি দাওয়াত দিয়েছে, তখন কি কেউ বলছে এই রাষ্ট্রপতি আপনি আরেক দলের পিছিয়ে পিছিয়ে ঘুরে, এটা বলছে? তার মানে কি যে অন্যান্য প্রফেশনকে বলে না মানুষের পিছিয়ে পিছিয়ে ঘুরে, আমাদের প্রফেশনটাকে কেন বলে? ইনভাইটের সমস্যা, এটা হচ্ছে তাদের বোঝার ভুল। এটা বললাম না, আমাকে একবার একজন বলতেছে আপনি কি কাজে ঢুকবেন সারাক্ষণ শুধু মানুষের পিছিয়ে পিছিয়ে ঘুরেন। আমি এটা বললাম তো আপনি কার পিছিয়ে ঘুরেন, আপনি কি তার পিছনে ঘুরেন? সারা পৃথিবীতে মানুষের পিছিয়ে ঘুরতেছে, কুত্তার পিছনে কি ঘুরে নেই। শেখ হাসিনা তো মানুষের পিছিয়ে, ডোনাল্ড ট্রাম্প, এই যে ডোনাল্ড ট্রাম্প আজকে নির্বাচন উপলক্ষে প্রতিদিন হাজার হাজার মানুষের সাথে ঘুরতেছে। ডোনাল্ড ট্রাম্প কি কুত্তার পিছিয়ে ঘুরে? এই কুত্তা আমার একটা ভোট দিচ্ছে বলতেছে। সারা পৃথিবীতে মানুষের পিছিয়ে ঘুরে। যারা এই ইনভাইটটাকে ছোট আকারে দেখে, আসলে তাদের শিক্ষাগত জ্ঞান খুবই কম, তাদের জেনারেল নলেজ নাই বললেই চলে। কেন জানেন? কারণ ইনভাইটটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রফেশন। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে সৃষ্টিকর্তা পাঠাইছে কোন দায়িত্ব দিয়ে? দাওয়াতি কাজ ওনাকে পৃথিবীতে পাঠাইছে, কল্যাণের পথে মানুষকে আনা, সঠিক পথে মানুষকে আনা। তো দাওয়াতি কাজ কেমনে খারাপ কাজ হয়? শ্রেষ্ঠ কাজ। এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ। কোন মানুষকে কল্যাণের পথে ডাকা, এটা হচ্ছে পৃথিবীর সর্ব। আচ্ছা আপনারা যে গতকালকে রাস্তাতে ট্রেনিং করলেন 2 দিন, আমার এই 2 দিনের ট্রেনিং এ আমি আপনাদেরকে একবারও কি বলছি যে ভাইয়া আপনারা এতদিন ধরে গাঁজা খান নাই, অনেক ভুল করে ফেলেছেন, কালকে থেকে ডেইলি 3টা করে গাঁজা খাবেন? বলছি গত 2 দিন? আপনারা গত 2 দিনের ট্রেনিং এ একবারও কি বলছি? শুনেন, এলাকায় যাইয়া অমুকের কাছ থেকে চাঁদা দাবি করবেন, অমুক থেকে চাঁদা আদায় করবেন, অমুককে 2টা কোপ দিয়ে যাবেন, অমুকের নামে একটা মামলা দিয়ে যাবেন, বলছি? এলাকায় যাই একটু জুয়া খেলেন বলছি? অমুকের মাথায় ফেটে দিয়ে বলছি? গত 2 দিন কি বলা হয়েছে আপনাদেরকে? সৎভাবে বাঁচেন, ভালো মানুষ বলা হয়েছে না? এরপরে মানুষের উপকার করেন, মানুষকে ইনকাম করিয়ে দেন, মানুষকে সফল করেন, আপনি সফল হন, আরো অনেককে সফল করেন। তার মানে কি মানুষকে কোন পথে রাখেন? কল্যাণের পথে।
তাহলে এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আমার মনে রাখবেন আমরা যে কাজটা করতেছি এটাও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ। আমরা মানুষকে কল্যাণের পথে রাখতেছি। কে কিভাবে দেখছে এটা আমার জানার দরকার নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রফেশনটাকেও কিন্তু অনেকে নেগেটিভলি দেখছে। খারাপ চোখে দেখছে না? ওনার আপন ওনার যার কোলে পিঠে মানে যিনি না থাকলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট কালে শেষ হয়ে যেতে বাঁচতই না। ওনার আপন চাচা আবুল হাব, সেই চাচাই তার কাজ নিয়ে কি করছে? বিরোধিতা করছে, বলছে এটা একটা খারাপ কাজ, ও খারাপ কাজ করতেছে। এখন ওনার জন্য কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইন্ড করছে? যে ঠিক আছে চাচা যদি বলছে তাহলে আজকে থেকে আর এটা করবো না, বলছে উনি কি বলছে? চাচা ফিরে আসো, চাচা ফিরে আসো। সর্বশেষ যেদিন তার চাচা মারা যাবে সেদিনও বলছে চাচা তুমি লাস্ট শুধু একবার শুধু তুমি বলো তোমার আমি বেঁচে নিয়ে যাবো, তোমার ছাড়া আমি বেঁচে যাবো না, তুমি লাস্ট একবার শুধু বলো কালমাটা বলো। তুমি শুধু চাচা এই মরার আগ মুহূর্তে তুমি একবার শুধু বলো কালমাটা একটু পড়ো, তোমার ছাড়া আমি বেঁচতে যাবো না চাচা। আপনার কাছের মানুষ যদি আপনাকে উল্টা পাল্টা বলে তাহলে আপনি সেটা শুনবেন? আপনাকে বুঝতে হবে আপনি কোন পথে আছেন, এটা আপনি বুঝছেন কিনা আগে দেখেন, তাহলে আপনি সফল হতে পারবেন। মনে রাখবে কে কি বললো আমার জানার আমি কি করতে জানি নাকি? তাহলে এখন আমরা কোনটা দেবো? বিজনেস ইমপ্যাক্ট সম্পর্কে জানবো। ব্যবসায়িক দাওয়াত কাকে বলে? ইমপ্যাক্ট অর্থ দাওয়াত ভাবার্থ হলো কোম্পানির ব্যবসা পদ্ধতি, পণ্য, সেবা ও সুযোগ সম্পর্কে কাউকে ধারণা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানোকে কি বলা হয়? ইনভাইটের উদ্দেশ্য কি? তাকে প্ল্যান শো করা। কি করা? প্ল্যান শো কিভাবে করা যায়? মেগা ওপিপি। এই যে আমরা যে করে 200, 300, 400, 500 লোককে নিয়ে, এটা হচ্ছে মেগা ওপিপি। জেনারেল ওপিপি যেটা আমরা মগবাজারে প্রতি শুক্রবারে করে 30-40 জনকে নিয়ে, এটা হচ্ছে কি জেনারেল ওপিপি। আর এটা হচ্ছে 1-to-1 ওপিপি, যা আপনি এবং আপনার সাথে আরেকজনকে বসে আপনি প্ল্যান দেখাচ্ছেন, একজন একজন, গেস্টও একজন, আপনিও একজন। ওকে, এইভাবে প্ল্যান শো করা যায়। এই দেখেন এই যে 1-to-1, উনি হচ্ছে গেস্ট, মানে এটা হচ্ছে না আপনি, এটা হচ্ছে আপনার গেস্ট। এইভাবে করেও প্ল্যান শো করা কনভারসেশন যেটাকে বলে। আচ্ছা কেন ইনভাইট লাগবে বলেন তো? ইনভাইটটা কেন লাগবে? কেন ইনভাইট করতে হবে বলুন? দেখবেন আপনি যখন বাজারে চুল কাটাতে যান আপনি দেখেন কোথায় সেলুন লেখা আছে। আপনি যেখানে চুল কাটায় সেখানে কি লেখা থাকে? যেখানে স্বর্ণ বিক্রি করে সেখানে কি লেখা থাকে? জুয়েলারি। যেখানে খাবার পাওয়া যায় সেখানে কি লেখা থাকে? রেস্টুরেন্ট, তাই না? পরিচিতি। আপনার কাছে একটা সুযোগ আছে, আমাদের কাছে কি কি সুযোগ আছে বলুন তো? হেলথ, ওয়েলথ, ট্যুর। এই যে আমাদের কাছে তিনটা সুযোগ আছে। আমাদের শরীরে কি কোনো সাইনবোর্ড লাগানো আছে? তাহলে মানুষ জানবে কেন আপনার কাছে সুযোগটা আছে? ইনভাইট ছাড়া কেউই জানবে না। এজন্য বলছে যে উইদাউট ইনভিটেশন নো ওয়ান ডোন্ট নো দ্যাট ইউ হ্যাভ অ্যান অপরচুনিটি। মানে আপনার কাছে একটা সুযোগ আছে, যদি আপনি কাউকে ইনভাইট না করেন তাহলে সেটা জানবে না। আসলে কাদেরকে ইনভাইট করা যাবে না? কিছু লোক আছে তারা জয়েন করতে চাইলেও আপনি জয়েন করাবেন না। জয়েন করালে আপনার খবর আছে। আপনারা একদম 12 মাসে, মানে 12 মাসে কয় মাস হয় এটা আপনারা বুঝে দিবেন। মাঝে মধ্যে আছে যে এগুলো আপনারা 12 মাসে যে 24 মাস হয় এটা বুঝে দিবেন না। বুঝেন নাই? আসেন কাদেরকে ইনভাইট করা যাবে না, কাদেরকে দাওয়াত দেওয়া যাবে না? নাম্বার 1, যাদের জীবনের কোনো চাহিদা নেই। দূর ভাই, আমার এত কোনো স্বপ্ন নাই, আমি কোন রকম ডাইল ভাত খাই জীবন কাটা দিতে পারলে হবে। এগুলো হচ্ছে বোঝা। এগুলা সমাজেরও বোঝা, দেশেরও বোঝা, পরিবারেরও বোঝা। এগুলা দ্বারা সমাজও উপকৃত হয় না, দেশও উপকৃত হয় না, পরিবারও উপকৃত হয় না। যেমন আমি একজন স্বপ্নবাজ মানুষ, আমার স্বপ্ন হচ্ছে আমি বিলিনিয়ার হব। এখন এই স্বপ্নে যখন আমি 300-তে নামছি, এখন আমি কি করতেছি দেখেন। নাম্বার 1 হচ্ছে আমি আমার পরিবারের ভাগ্য পরিবর্তন করছি, তাহলে আমার পরিবার উপকৃত হয়েছে। নাম্বার 2 আমার সমাজে ডেভেলপ হচ্ছে। নাম্বার 3 দেশ। প্রত্যেক মাসে আমি বাংলাদেশ সরকারকে প্রায় 15 থেকে 20,000 টাকা ট্যাক্স দিই, যে ট্যাক্সের মাধ্যমে সরকার রাস্তার কাজ চলতেছে, সরকার ব্রিজ করতেছে, সরকার দেশ উন্নয়ন করতেছে। এখন যে টাকা আমার কোন রকম নুন ভাত খাই দিন গেলে হবে, এটা তো যে নিজে নুন ভাতের টাকা জোগাইতে এটা জান যায়, তো এটা রাস্তার টাকা দিব কেন? তাহলে ওইটা উল্টা আমাদের জন্য বোঝা, মানে আমার টাকা দিয়ে রাস্তা করলে হেইটার কোনো নাক না হাঁটে।
তাহলে এটা হচ্ছে সমাজের জন্য কি বোঝা, এটা বাদ, এটা কখনো ইনভাইট করা যাবে না। অ্যাডিক্টেড পারসন, নেশাগ্রস্ত, আপনি জানেন যে আপনার কোন একটা বন্ধু সে নেশা করে, ভুলেও এটা ইনভাইট করবে না, ভুলেও না, কারণ এগুলা পিনিক মিনিক কি কি উঠে দেখা গেছে এটা উঠে বসছে, তো এর বিবির টাকা দিছে, এত পিনিক ঠান্ডা করে পেটে খাইয়া বিবির টাকা দিতে পারি বলবেন। সো এরা আছে মার স্বর্ণ চুরি করে, মার মোবাইল চুরি করে, এদের পিনিক পিনিক ঠান্ডা করার জন্য। আমরা বিবির টাকা হ্যাঁ যখন দাম আছে নিয়ে না, এটা উঠে এত চোখে মুখে কিছু দেয় না। সো এই ধরনের লোকরা না এই ঠান্ডা বদল করে। এরপরে কি টেররিস্ট, সন্ত্রাসী বা যারা ডিসঅনেস্ট, যারা অসৎ, জোরে যাবে, হ্যাঁ যারা অসৎ, এদেরকে দাওয়াত দেওয়া যাবে না। অতিরিক্ত গরিব, ধরেন একটা লোক রিক্সা চালায় একা, এখন আপনি তারা দাওয়াত দিচ্ছেন, তার কাছে 300 ভালো লাগছে, তো সে জয়েন করতে, তার তো রিক্সা বেচা লাগবে, তো রিক্সা বেচতে পরের দিন গেল। তাহলে এরকম লোককে ইনভাইট করা যাবে না। আসলে আমরা এখন জানবো কি কি সম্পর্কে জানবো। নাম্বার 1 হচ্ছে ইনভাইটেশন মেথড, কি কিভাবে মূলত দাওয়াত দেওয়া যায়। এরপরে ইনভাইটের প্রিপারেশন, এরপরে কিভাবে আপনি ইনভাইটে দক্ষ হবেন। নাম্বার হচ্ছে ইনভাইটেড মেথড হচ্ছে ফোনে, ফোনে কিভাবে দাওয়াত দিবেন। আচ্ছা, ইনভাইট শব্দের অর্থ কি? খুঁজে তৈরি করা। আপনি যখন কাউকে দাওয়াত দিলেন যে ভাই আমাদের বাড়িতে আপনার দাওয়াত, এর কথা কি এরকে বলছেন যে ভাই আপনাকে তো খাইয়ে দেয়া পেট কিন্তু ফিল আপ করে এসেন, এর কথা বলছেন? কি বলছেন? যে ভাই টাঙ্কি খালি করে এসেন, আমাদের বাড়িতে এসে ফিল আপ করতে পারবেন, আপনার জন্য সে ব্যবস্থা করা হয়েছে নাকি? এইটাই তো দাওয়াত। দাওয়াত শব্দটা কি? তার মধ্যে একটা খুঁজে তৈরি করা, তাই না? এখন আমরা অনেকে আছি যে আমরা দাওয়াত দিতে যাইয়া আমরা তাকে একটু একটু খাওয়াইয়া দিই। আচ্ছা, আপনি কি কখনো এরকম কাউকে বিয়ের দাওয়াত দিতে গেছেন যে ধরুন আপনি তাকে বিয়ের দাওয়াত দিতে গেছেন, সাথে করে একটু গরুর মাংস, একটু মুরগি, একটু পোলাও, একটু ডিম, একটু তরকারি নিয়ে গেছেন যে ভাই আমার বোনের বিয়ে, গেলে আপনারা এটা খাওয়াবে, একটু টেস্ট করে দেখেন এগুলো কেমন, ঠিক আছে? করছেন এটা? তাহলে কেন আপনারা 300 দাওয়াত দিতে গেলে এরকম একটু একটু খাওয়াই দেন? দাওয়াত দিতে যাই আপনি কোম্পানির কথা বলে দেন, দাওয়াত দিতে যাই প্রোডাক্টের কথা বলে দেন, দাওয়াত দিতে যাই আপনি খাওয়াই দেন, এগুলো করা যাবে না। ফোনে দাওয়াত কিভাবে দিবেন? আমার খালতো ভাই ছিল আর কি, ও কিভাবে দাওয়াত দিতে আমি একটু বলি। রং ওয়ে, ভুল ও দাওয়াতটা ছিল ভুল। কেমন দিতে আমি বলি। উদাহরণ কাউরে ফোন দিতে, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আরে আমি তো আপনাকে বুঝতেছি, শুনেন একটা সুখবর আছে আপনার জন্য। আর আমি একটা কোম্পানিতে জয়েন করছি, টিএনসি নাম শুনছেন নি? টিএনসি আর একটা বিদেশি কোম্পানি, বুঝছি আপনি মনে শুনেন না, অনেক বড় কোম্পানি, পৃথিবীর সব জায়গায় আছে এই কোম্পানি। আর শুনেন, কোম্পানি নামে টেনশন করার দরকার নেই। এখন কোম্পানিতে একটা প্রোডাক্ট আছে টুথপেস্ট, আপনি ওরিকেয়ার নাম শুনছেন নি? ওরিকেয়ার, আরে আমরা তো বাংলাদেশে কি বসবাস করেন, ওরিকেয়ার শুনেন, ওরিকেয়ার যদি আপনি দাঁত ব্রাশ করেন, আপনি দাঁত নিয়ে কবর যেতে পারবেন। আর যদি এই ফেসটা খান, গ্যাস্ট্রিক, এই 14 গোষ্ঠীর আপনার বুঝে পারেন না আপনার আশেপাশে। এখন ভাই শুনেন, এত কথা বলা দরকার না, আপনি 3272 টাকা আছে না, আপনি হচ্ছে 3272 টাকা জমা দিবেন, আর হচ্ছে শুধু 3-4টা লোক জয়েন করে দেবেন। শুনে আপনি যে টাকা দেবেন কোনো লস নাই কিন্তু, এই যে 3272 টাকা দিবেন এটা কিন্তু আপনি ফোন পাবেন কিন্তু, এই যে টুথপেস্ট পাবেন কিন্তু 500 টাকা, আর 3-4টা লোক জয়েন করে দিবেন, দেখবেন যে টাকা শুধু আসতেই থাকবে, আসতেই থাকবে। তার মানে ইনভাইটের মধ্যে কি করছে? কোম্পানি খাওয়াইছে, টুথপেস্ট খাওয়াইছে, আবার 3-4টা লোকও ঢুকে দিছে, আবার টাকাও দিতেছে। এই ব্যস্ত কমানো কোনটা ধান্দা বাড়ি শুরু করছে। দেখো বাচ্চা ভাই, রাখেন পরে কথা হয়, কথা বলতে ফোনটা কাটতে হবে, ফোন থেকে আর ফোন দেখতে হবে। তার সাথে ইনভাইটের মধ্যে কি করছে? হ্যাঁ, আমি বুঝছি কোনটা বার্তা নেই। তাহলে কিভাবে দাওয়াত দিতে হবে ইনভাইটে? তার মধ্যে আগ্রহ তৈরি হবে। তার মধ্যে কি তৈরি করা? আগ্রহ তৈরি করা। কিভাবে আগ্রহ তৈরি করবেন আসলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কারণ আপনি কোন ফোনে, যেহেতু আমরা এখন বর্তমান কমিউনিকেশনের যুগ, ফোনের যুগটাই বেশি, দেখা করে সবকিছু করাটা একটা কম হয় আর কি। তাহলে ফোনে আমরা কিন্তু 70% দাওয়াত দেই কিন্তু ফোনে। তাহলে আসেন আপনি কিভাবে দাওয়াত দিবেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আন্টি কেমন আছে? দেখেন, খোঁজ খবর নিয়ে প্রথমে চলে যাবেন তার পরিবারের খোঁজ খবর। আন্টি কেমন আছে? আপনার আন্টি তো ডায়াবেটিস। কি বলেন, তাই নাকি?
এখন আমরা কি ভুল করে জানেন, যখন সে বলে আন্টি ডায়াবেটিস, তাই নাকি, কোনো টেনশন নাই, আপনি এটা কোনো ভয় পাবেন না। আর আমি আমার পকেটে সবসময় ডায়াবেটিসের ওষুধ থাকে, আমি দিয়ে দিব, দেখবেন ডায়াবেটিস 14 সহ চলে যাবে। কারণ সে ভাবে মানে আপনি কোনো একটা কবিরাজি শুরু করছেন, বংশ শুরু করছেন। সে যখন বলবে তার মার ডায়াবেটিস, আপনি ভুললো তখন সাথে সাথে বলে ফেলেন না যে আপনার একটা চিকিৎসা আছে, ভুল। আপনার মাথা সেভ করে নেবেন, যেদিন সে আসবে তার সাথে যখন প্ল্যান নিয়ে আলোচনা করবেন, সেখানে ডায়াবেটিসের প্রোডাক্টটাকে একটু হাইলাইট করে দেবেন। এটা আপনার মাথা যেন থাকে যে তার ঘরে ডায়াবেটিসের রোগী আছে। ওকে, গেল মার ডায়াবেটিস, তো ডাক্তার কাছে নেন নাই নিশ্চিত। তো ডাক্তার কি বলছে, বলছে সারাদিন ওষুধ খেয়ে দিতে। ও আচ্ছা, আঙ্কেল কি অবস্থা? আর ওনার তো হাই প্রেশার। ও ডাক্তার কাছে নিয়েছেন, ওষুধ খাওয়ান, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আপনার চাকরি বাকরির কি অবস্থা, কেমন চলতেছে চাকরি বাকরি? আরে ভাই আর বললেন না, চরম একটা পেড়ার মধ্যে আছে, চাকরি নিয়ে কোনো শান্তি নেই। আচ্ছা দেখ শুনেন, এখন আপনার সাথে আমি যে জন্য ফোন দিচ্ছি, আপনার সাথে আমার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা আছে। কি কথা? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা আছে। আপনি কবে ফ্রি আছেন? আগামী শুক্রবার না শনিবার? কেন বলবেন আগামী শুক্রবার না শনিবার? কারণ আপনি যদি তাকে বলেন যে কবে ফ্রি আছেন, সেটা সে এরকম করবে 16 ডিসেম্বর। তাও ফ্রি হয়। সে ডেট ফিক্স করতে পারে না, কারণ তার সামনে তো আল্লাহ 365 দিন পড়ে গেছে। এবারে যে আপুরে যখন কাপড় কিনতে যায়, দোকানদাররা কি করে জানেন, আপুদের সামনে 20-30টা কাপড় বাইর করে। এরা তো এটা দেখে পুরো মাথা টাথা গোলাইয়া একবার এটা ধরে দোকানদার জম বলছে যে গোলাই গেছে। দোকানদারটা আপা সব ছায়া কিন্তু লাভ না, আপনি সব নেবেন না, কটা নেবেন আমাদের কল, আমি আপনার একটা হেল্প করি। আমি কি একটা কথা কইতাম না আপনি শুনেন, কাপড় 30টা আছে, 30টা তো আপনি নেবেন না, এর মধ্যে বেস্ট আপনি নেবেন এই 3টা কাপড়, বেস্ট আপনাকে সেরকম লাগবে, এই 3টার মধ্যে যে কোনোটা আপনি পছন্দ করেন। আর যদি বলেন আমি পছন্দ করতে আপনার জন্য, তাহলে আমি বলবো আপনি এটা নেবেন। দেখেন এটা আপু কিন্তু নেই ভাই, যেতে বলছে ঠিক আছে না? ঠিক একই রকম যে আপনিও তাকে ডেট ফিক্স করেন, তার সামনে আল্লাহ 365 দিন করে দিয়েছে, আপনি তার বসে আপনি বলে শুক্রবার না শনিবার, ওই হেজরম বলছে 3টার মধ্যে একটা, আপনি বলে শুক্রবার না শনিবার, শুক্রবার সকাল না বিকাল, তাহলে শুক্রবার বিকাল 4টা বাজে আমরা মনে যায় ওকে ঠিক আছে ভাই, তাহলে এটা কথা হলো। সে কিন্তু আপনাকে যখন বলবেন খুবই গুরুত্বপূর্ণ কথা, সে বলবে হ্যাঁ কি কথা বলো, বলতে আরে ভাই এটা তো এখন বলা যাবে না, যেহেতু আপনারা বলতেছি শুক্রবার দেখা করে কথা বলবো, সামনাসামনি বলতে হবে, ফোনে বলা যাবে না। ইনশাআল্লাহ বৃহস্পতিবার রাতে আপনারা একটা ফোন দেবেন, হ্যাঁ শুক্রবার তাহলে আপনি কাউকে শিডিউল দিন না, শুক্রবার কিন্তু বিকালবেলা আপনার সাথে আমার দেখা হচ্ছে মুখ থেকে, হ্যাঁ ওকে ঠিক আছে ভাই, কথা হাফেজ। এই যে আপনি ফোনটা কাটছেন না, তার মনে হচ্ছে কি জানে গুরুত্বপূর্ণ কথা, কি জানে গুরুত্বপূর্ণ কথা, ক্যালকুলেশনে যাবে, কি জানে গুরুত্বপূর্ণ, কি জানে গুরুত্বপূর্ণ, সে এই চিন্তা করে করে সে ক্ষুধার্ত ভাগের মতো হয়ে থাকে শোনার জন্য। আপনি আইসাই বলার সাথে সাথে সে জাগিয়ে দেবেন, মনে থাকবে? তাহলে ফোনে দাওয়াত পারবেন? পরিবারের খোঁজ খবরটা নিয়ে গুরুত্বপূর্ণ কথা, কোন দিন ওকে এবার কোনো ভুলেও ফোনে দাওয়াতে কোম্পানির নাম, আর আপনি যদি বলেন যে ভাই টেনশন নাম শুনছেন হাতে করে বুঝছি ডেস্টিনি, বলা আর আপনার কাছে আর ফিরে আসবেন, বলা আউট ইউজ ওকে, কোম্পানির নাম প্রোডাক্ট বা কাজ কি এগুলো বলা যাবে না। সে জিজ্ঞেস করবে ভাই সামনাসামনি বলতে হবে, বলে বলা যাবে না ওকে, আসলে বলবো ওকে। তাহলে ফোনে দাওয়াত গেল, ফেস টু ফেস ইনভিটেশন একটু করে জানবা, আর মেসেজের মাধ্যমে সেম কথা, গুরুত্বপূর্ণ কথা আছে, ইম্পর্টেন্ট, কবে আসবেন অমুক দিন ওকে। ফেস টু ফেস ইনভিটেশনের নাম্বার 1 হচ্ছে পরিচিত হওয়া, ডেলিভারি গুড ওপেনিং দিবেন, প্রথম দেখাতে তাকে খুব মানে সাদর আপনি গ্রহণ করবেন, আপনার কাছে কেউ আসছে সালাম দেন, এটা হাসি মুখে কথা, ভাই কেমন আছেন, ভালো আছেন, একটু আন্তরিকভাবে তাকে গ্রহণ করেন। এই যে আপনি যে প্রথমে তাকে যে আন্তরিকভাবে গ্রহণ করছেন না, সে বলবে না লোকটা আওয়াজ, লোকটার মধ্যে অহংকার নেই, বিশুদ্ধ আছে, তখন সে কিন্তু আপনাকে খুব ইজিলি রিসিভ করবে। কারণ আপনি সে গেস্ট আসার পর আপনি মুড ধরে বসে যখন কল্পনা করি, তাহলে গেস্টের মধ্যে আপনার তোর মুড ধরে বসে যায় ওকে। তাহলে গেস্ট আসলে কখনো অহংকার দেখানো, মুড দেখানো, ভাব দেখানো, নিজেকে অনেক বড় করে উপস্থাপন করা যাবে না ওকে। সবসময় আপনি মাটির মানুষ, আপনাকে মাটি ভাবতে হবে। আপনি আপনাকে যদি আগুন ভেবে ফেলেন তাহলে আপনি কি হয়ে যাবেন, কোনটা হয়ে যাবেন ওকে। তারপর হচ্ছে ক্যাচ অ্যাটেনশন বাই আস্কিং কোশ্চেন,
ভাই কেমন আছেন? ভালো আছেন? দেশের বাড়ি কোথায়? আমার তো দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালী নাকি? নোয়াখালী কোথায়? চৌমুহনীতে, তাই নাকি? আরে চৌমুহনীতে এটা আছে, আমি তো এখানে গেছিলাম, এখানে এটা আছে না, ওই মিলে গেছে। মানে তার সাথে মিল করা। সে বললো যে আমার বাড়িতে ফরিদপুর। ফরিদপুর নাকি? ফরিদপুর কোথায়? আমি তো আপনাদের ফরিদপুরের জায়গায় গেছি, ওইখানে আলোচনা করা, মিলানো তার সাথে আলোচনা করে তাকে আসলে ইজি করা। কারণ সে যে আপনার অফিসে আসছে, সে কিন্তু আনইজি ফিল করে। যখন তার সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন, তখন সে আস্তে আস্তে আপনার সাথে কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। মনে থাকবে? এরপরে বি কাস্টমার ওরিয়েন্টেড। আমরা অনেক সময় ভুল করি, কারণ আমার অফিসে খালতা ভাই আছে না, আমরা খালতা ভাইরে মনে করি যে তো জয়েন করবো না, তো লাইট ছিল কোনো কাজ হয়ে যাবে, এইভাবে নিয়ে যেন খালতা ভাইটা জয়েন করে। আপনার অফিসে আপনার খালতা ভাই আসুক, খালা আসুক, মামতো ভাই যেই আসুক না কেন, আপনি তাকে অ্যাজ এ কাস্টমার হিসেবে রিসিভ করছেন। এখন আপনার অফিসে আপনার খালতা ভাই আছে, আপনি দেখুন ওই শুনে বেশি বুঝুস বল বাচ্চা মতো এরকম তোর লাগছে নাকি? আর অফিসে আর হইলো নিবেন না, একটু ফর্মাল। যখন আপনার অফিসে আপনার খালতা ভাই আপনার খালা মামি আসছে, একটু ফর্মাল। এবং ফর্মাল মানে আবার ওভার ফর্মাল হয়ে যায়নি। খালতা ভাইয়ের সবসময় বলতেন তুই, এখন হঠাৎ করে আপনি শুরু করলে খালতা ভাইকে স্টাইল মান আজকে তুইয়ে বলবেন, কিন্তু ফর্মালিটিস মেইনটেইন করতে। ওকে, বি ওয়েল প্রিপেয়ার্ড। কাউকে ইনভাইট করতে যাওয়ার আগে আপনি একটা মানসিক প্রস্তুতি নেবেন, কিভাবে শুরু করবেন, কিভাবে শেষ করবেন। আগে একটা আইডিয়া, আগে একটা থিংকিং করবেন, কোনটা দিয়ে শুরু করবেন, কোনটা দিয়ে শেষ করবেন। ওকে, প্রিপারেশন ফর ইনভাইট করতে যাওয়ার আগে কিছু প্রস্তুতি। কয়েক ধরনের প্রিপারেশন নিতে হবে। নাম্বার 1 হচ্ছে ফিজিক্যাল প্রিপারেশন, মানে বাহ্যিক প্রস্তুতি। মেন্টাল প্রিপারেশন, মানসিক প্রস্তুতি। ডিটারমাইন্ড টার্গেটেড পারসন। ইনভাইট করতে গেছেন, একজনের যায় পেছেন 4 জন, চিন্তা করেন এক ঢিলে আজকে 4 ফাঁকি মারুন, উল্টা নিজে গুলি খেয়ে এসে পড়বে, বুঝলেন না? ধরেন এক ট্রাক আমের মধ্যে ধরেন সব ভালো, একটা পচা, এই পচাটা কিন্তু ভালোটা ঠিক করতে পারবে না। পচাটা ভালোগুলো কি করবে, পচাবে, কিন্তু ভালোগুলো কিন্তু পচাটা ঠিক করতে পারবে না। আপনারা 4টা গেস্টকে একসাথে ইনভাইট করছেন, একটা নেগেটিভ, ওই নেগেটিভটা বাকি 3টা নষ্ট করে দিবে। এজন্য কখনো এট এ টাইম 3-4 জন 5 জনকে ইনভাইট করা যাবে না। ওয়ান বাই ওয়ান, একজন একজন করে ইনভাইট করতে হবে। সময় এবং কোথায় দেখা হবে এটা নিয়ে কনফার্ম করতে হবে। ইনভাইটে আসলে আমরা প্রথমে করব ফিজিক্যাল প্রিপারেশন, বাহ্যিক প্রস্তুতি। দেখছেন যে বাহ্যিক প্রস্তুতি ড্রেস কোড। প্রত্যেকটা প্রফেশনের আলাদা আলাদা ড্রেস কোড আছে। ড্রেস কোডে কিন্তু আলাদা একটা ভাষা আছে। আপনার সেক্স সার্টিফিকেট বসেছেন, সেক্স সার্টিফিকেট আদার বাড়িতে গেছিল, সেনা জামা পরে ঢুকতে দেয় নাই, পরে ভান্নতে জামা পরে সে কি করছিল, খাবার নিয়ে পকেটে ঢুকে আছে। আর কি করতেছেন, বলছে খাবার তো এনে দিছেন, আমার তো দেন। তার মানে কি, পোশাকের আলাদা একটা ভ্যালু আছে এবং পোশাকের একটা ভাষা আছে। পোশাক কথা বলে কেমন, আমি আপনারা বলি। ধরেন আপনার সামনে যারা পুলিশের গাড়ি যায়, আপনি পুলিশের গাড়িতে গেলে কি করেন, বললা যায় যাও না, আর ধরেন আপনার সামনে দিয়ে আর্মির গাড়ি যেতেছে, আপনি কি গেছেন সাথে কিচ্ছু জানেন না। কেন? আপনি জানেন টেলিভিডি করলে মায়ের একটা মাটিতে বলবে নাকি? তাহলে আর্মির দেখার সাথে সাথে আপনি তীরের মতো সোজা হয়ে গেছে, আর পুলিশকে দেখলে আপনি টেলিভিডি দিতে। কারণ কি, আর্মি গুলি করলে বুলেট বাইরে দিব, মানে আর্মি গুলি করলে তারা বুলেট বাইরে, আর পুলিশ গুলি করলে কি গোলাপ ফুল বাইরে? এজন্য দুজনে গুলি করলে তো বুলেট বাইরে। তাহলে একজন, দুজনে তো গুলি আছে, দুজনের কাছে তো গুলি আছে। একজনের দেখছে সোজা হয়ে গেছে, আরেকজন দেখছে টেলিভিডি করতেছেন। কারণ কি, ড্রেস কোড। ড্রেস আলাদা ভাষা। এই জন্য প্রত্যেকটা প্রফেশনের একটা আলাদা প্রফেশনাল ড্রেস কোড আছে। এই প্রফেশনাল ড্রেস কোড যদি আপনি মেইনটেইন করতে না পারেন, তাহলে ওই প্রফেশন আপনি কখনো ভালো করতে পারবেন না। যেমন হুজুর, হুজুরের একটা ড্রেস কোড আছে কি, নাকি? এখন কোন হুজুর যদি জুব্বা না পরে যদি মেসেজ আসতে পারে মসজিদে যায় নামাজ পড়ানোর জন্য, কেমন হয় বলেন তো?
হুজুর ধরে মেসের একটা শর্ট প্যান্ট আর বুট আর একটা টি শার্ট পরে মাথার টুপি দিয়ে হুজুর যাইতেছে মসজিদে নামাজ পড়ানোর জন্য। মানুষ কি বলবে? পাগল বলবে না? কত ধরে মেসির একটা আলাদা জার্সি আছে, হাফ প্যান্ট বুট টুট পরে, এখন ধরে মেসি হুজুর হুজুর বাবুরি মাঠে নামতেছে খেলার জন্য। মানুষ মেসিরে পাগল বলবে না? তাহলে হুজুর যদি মেসেজ জুব্বা বললে, মানে মেসেজ জার্সি বললে হুজুরকে পাগল বলে, আর মেসি যদি হুজুরের জুব্বা বললে মেসিকে পাগল বলে, তার মানে আপনি যদি নন প্রফেশনাল ড্রেস কোড পরে কাউকে ইনভাইট করতে চান, এই জন্য মানুষ আপনাকে পাগল বলে। কারণ আপনি যে ড্রেস আপ করছেন, এই ড্রেস আপের সাথে আপনি মুখ দিয়ে যে কথা বলতেছেন, কথা আর ড্রেস আপে মিলে না, যার জন্য মানুষ আপনার সাথে জয়েন করে। আমার মনে আছে আমি টিএনসিতে একটা লোককে 5 বার ফলো আপ দিছি, লোকটা প্ল্যানটা বুঝছে, দেখছে, ভালো লাগছে, কিন্তু সে জয়েন করে না। কোনোভাবে আমার সে টিভি টাকা দেয় না, 5 বার ফলো আপ দিছি না, ডিসকোডে যায় না। ডিসকোডে ট্রেনিং করে যায়, ডিসকোড টেস্ট পরে হেরে যায়। 5 মিনিট আমি ফলো আপ দিছি, 5 মিনিট শুধু এলাম কথা বলছি। কথা বলার পরে সে ডাচওয়ালা ব্যাংকের এটিএম করতে গিয়ে আমাকে টাকা উঠে দিয়ে দিচ্ছে। আমি বললাম কি রে ভাই, আপনি এতদিন টাকা দেন না কেন? টাকা তো আপনার অ্যাকাউন্টে ছিল। না, এতদিন তো আপনি কন্ট্রাক্টচুয়াল ছিলেন, এখন তো আপনি পার্মানেন্ট হয়েছেন, এই জন্য টিএনসিতে কন্ট্রাক্টচুয়াল আর পার্মানেন্ট আছে। মানে আমি নাকি এতদিন কন্ট্রাক্টচুয়াল ছিলাম টিএনসিতে, এই জন্য আমার টাকা দেন। তা আপনারা যখন নন প্রফেশনাল ড্রেস কোড পরে কাউকে ইনভাইট করতে যান, তখন সে আসলে আপনার উপরে ভরসা পায় না। সে ভাবে আপনি নিজে যদি কোম্পানিতে টাকা জমা না দেন, না আপনি তো কোম্পানির লোক না, কোম্পানির লোক কি এরকম ড্রেস কোড পরে না, এই জন্য সে কিন্তু আপনার উপরে ভরসা পায় না, এই জন্য সে আপনার সাথে জয়েনও করে না। কিছু লোক দেখবেন গত 6 মাস ধরে টিএনসিতে কাজ করে, একটা লোকও জয়েন করতে পারে না, উল্টা যারা বলে হ্যাঁ এর উল্টা কিক মারে, হ্যাঁ বুঝে হ্যাঁ জয়েন করার জন্য, আর হে উল্টা বুঝে তুই এটা ছাড়ে দিয়ে এসে বলে। কারণ কি জানেন? ড্রেস কোড। আমি একটা এক্সাম্পল দেন, ড্রেস কোড দেখলে আপনারা বুঝবেন, একটা এক্সাম্পল দিলে বুঝবেন আসলে ড্রেস কোডের মানে ড্রেস কোডের ফলাফলটা কি। ভাই আপনি ডিস্ট্রিক্টে আসেন, আপনি জানেন এরা দুই ভাই ধরেন টিএনসিতে কাজ করে, জানেন? উনিও টিএনসি করে, উনিও টিএনসি করে, দুজনে একই কোম্পানিতে আছে। আপনাদের সবাইকে উনিও টিএনসি দাওয়াত দিচ্ছে, উনিও টিএনসি দাওয়াত দিচ্ছে। আপনারা সবাই কার সাথে জয়েন করবেন? এর সাথে? কে কে ওনার সাথে জয়েন করবেন? কে করবে? ওনার সাথে কি করবেন? সবাই। কারণ কি দুজন তো একই কোম্পানি, ওনার সাথে কোনো সমস্যা নেই। এর উপরে আস্থা করা। তাহলে আপনি কেমনে আশা করেন যে আপনি এরকম করে কাউকে ইনভাইট করলে কেউ আপনার সাথে আসবে? আমার গত মাসে একটা ট্রেনিং ছিল, বুঝছেন? ওই ফরিদপুর থেকে আমাদের সুমন শাহ টিমের হাজবেন্ড আর ওয়াইফ ছিল। কেউ ছিলেন ওই ট্রেনিং? হাজবেন্ড আর ওয়াইফ এখানে বসা ছিল, তো আমি হাজবেন্ডকে স্টেজে পেয়েছি। হাজবেন্ড এরকম ড্রেস কোড পরে আসছিল, বুঝছেন? আমি যখন জিজ্ঞেস করছি আপনারা সবাই কে কে ওনার সাথে জয়েন করবেন, এর ওয়াইফ বলছে আমি এর করবো না। আমি তো দেখছেন আপনার বউ বলছে আপনার সাথে জয়েন করবেন, আপনার বউ আর কোনো নজরে দিতেছে। তার মানে যেখানে আপনার প্রফেশনাল ড্রেস কোড না পড়লে আপনার ওয়াইফ আপনার সাথে জয়েন করবে, তার হাজবেন্ড আপনার কি লাগে? সে আপনার সাথে কেন করবে? তাহলে আমরা এইভাবে কি কাউকে ইনভাইট করতে যাব? এভাবে আপনি ইনভাইট করতে যাইতে পারবেন, কিন্তু ফুল টাচ বল, হ্যাঁ বল ফুল টাচ হয়ে যাবে, মানে বাউন্ডারি মিস। সো সবাই অবশ্যই ড্রেস কোডটা চেঞ্জ করে নেবেন, বেশি লাগে না তো। আমি দেখছি একটা লোক 5,000 টাকা খরচ করলে নিজেকে পুরোপুরি ডেকোরেশন করে নিতে পারে। ভাই অন্যান্য ব্যবসা একটা লোক যখন মুদি দোকানদারি করে, ওই মুদি দোকানদারের মধ্যে দেখবেন যে 1 লাখ টাকা ডেকোরেশন করা লাগে। একটা মুদি দোকানেও 1 লাখ টাকা ডেকোরেশন লাগে, অ্যাডভান্সের টাকা বাদ দেন না। এখানে তো আপনার লক্ষ লক্ষ টাকা ডেকোরেশন লাগে। একটু নিজের 5,000 টাকা দিয়ে নিজের একটু ডেকোরেশন করে নেবেন, 2টা শার্ট 2টা প্যান্ট বানিয়ে নেবেন। যেহেতু নাম চিনি ভাই, ঘন্টা দিয়ে কিন্তু লাভ নেই। নাচটা নেবে ঘন্টা দিয়ে লাভ আছে? নাচও হবে না, ঘন্টা হবে না, কোনোটাই হবে না। যেহেতু কাজটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, একদম পুরো দমে নেবেন। ড্রেস কোডটা অবশ্যই সবাই চেঞ্জ করে নেবেন, মাস্ট বি। ড্রেস কোড ছাড়া দৌড়াইবেন ওই আমাদের নোয়াখালীর এক লোকের মতো আর কি। মাইকেল জ্যাকসনের ডান্স দেখে বলতেছে অন্য অন্য হাতে থেকে আন্ডে বেশি আও বেরকম। মাইকেল জ্যাকসন ধরেন এক জায়গায় মুভ করে না, এক জায়গায় তার পাটা অনেক জোরে মুভ করে।
কারণ সেদিকে কম মনে হয় সেদিকে হাঁটে বেশি আগে মানে সেদিকে হাঁটে বেশি কিন্তু আগাইতেছে না এক জায়গায় দাঁড়াইছে যারা ড্রেস কোড ছাড়া কাজ করে তারা দেখবেন কাজ করে করে ধুমা ধুমা করে ফেলে কিন্তু কোনো জয়েনিং নেই কোনো কাজ নেই কোনো রেজাল্ট নেই সমস্যা হচ্ছে কি এজন্য সবাই অবশ্যই কি করবেন ড্রেস কোডটাকে চেঞ্জ করে নেবেন যে পর্যন্ত করবেন না ওই পর্যন্ত কাজ শুরু হবে না আসেন সাথে আরো কিছু জিনিস লাগবে নাম্বার 1 হচ্ছে আপনার লাগবে অফিসিয়াল ব্যাগ 600 টাকা দিয়ে ব্যাগ পাওয়া যায় ব্যাগ কারা ব্যাগ নিয়ে অফিসে যায় জানেন যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি শেখ হাসিনা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তার সাথে 20টা 25টা ব্যাগ যায় পুরো অফিস নিয়ে যায় সে এক জায়গা থেকে আরেক জায়গায় কারণ তার প্রতিটা মিনিট সময় কাউন্ট করা একটা কাগজ যদি সে মিস করে আবার এই কাগজের জন্য আরেকজন যাই আনবে ততক্ষণ আরেকটা মিটিং মিস হয়ে যাবে তাহলে যে যত গুরুত্বপূর্ণ তার সাথে ব্যাগ তত বেশি কোন অফিসের পিয়ন কখনো ব্যাগ নিয়ে অফিস যায় ব্যাগ দরকার নেই তো কোনো গুরুত্বপূর্ণ নেই এই যে সাবানে খাওয়া হবে তাহলে আপনি যখন ব্যাগ ছাড়া যখন কোথাও ইনভাইট করতে যান বুঝে আপনি অফিসে সাবানে খাওয়ানো কি যাবে পিয়ন এর জন্য মাস্ট বি অফিসিয়াল ব্যাগ তারপরে কাগজ এরপরে কলম কোম্পানি প্রোফাইল ভিজিটিং কার্ড এটা একটা স্মার্টনেস 1000 ভিজিটিং কার্ড করা যায় 500 টাকা দিয়ে 1000 ভিজিটিং কার্ড আপনি গোল্ড লাইন নিতে পারেন গোল্ড লাইন হলে দেবেন যে কার্ড শেষ আপনার কেউ জিজ্ঞেস করে আপনি কি করেন সাথে সাথে করে ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ড মানে তো আপনি ভালো পদে আছেন ভালো একটা পোস্টে আছেন আপনার মধ্যে প্রফেশনাল এইসব ছোটখাটো কাজ যদি না করেন খাইস্টে মিগুল লেভেল জীবনে কিছু হবে না যারা খাড়াইস ওরা জীবনে উন্নতি করতে পারে কে কে ভিজিটিং কার্ড করবেন লোডিং চলতেছে লোডিং চলতেছে সবাই অবশ্যই ভিজিটিং কার্ড করবেন কার কার ভিজিটিং কার্ড আছে সবাই অবশ্যই ভিজিটিং কার্ডটা করবেন এগুলো হচ্ছে স্মার্টনেস ওকে এরপরে প্রোডাক্ট লিফলেট রাখবেন নিজের কাছে 100 পিস লিফলেট রাখবেন প্রোডাক্ট এরপর আদার্স ডকুমেন্ট আমাদের একটা প্রোডাক্টের বই আছে মানে সার্টিফিকেটের বই আছে এই যে আমাদের কাছে আছে যে বাংলাদেশ সরকারের কোন মন্ত্রণালয় কোন প্রতিষ্ঠান আমাদের কোন প্রোডাক্টের জন্য কি সার্টিফিকেট আছে এটা প্রশাসনিক যে কোনো লোক ধরলে আপনি দেখাইলে পাস 200 টাকা বিক্রি করে যা আমাদের কাছে এই বইটা আপনার ব্যাগে সব সময় রাখবেন তাহলে কোনো প্রশাসনিক লোক কখন আপনার কাছ থেকে পারবে ওকে এটারও কি বাহ্যিক প্রস্তুতি এরপর হচ্ছে মেন্টাল প্রিপারেশন মানসিক প্রস্তুতি আপনি যখন কাউকে দাওয়াত দিতে যাবেন আপনি কখনো এইভাবে কাউকে দাওয়াত দিতে যাবেন না মানে লোকটা জয়েন করলে আপনি 500 টাকা বোনাস পাইবেন এই আশা করে গেলে কিন্তু আপনি এইভাবে গেলেন আর যার হাত পাতা থাকে সে সবটা মাথা নিচু রাখে কিভাবে যেতে হবে দেওয়ার জন্য আপনি মনে রাখতে হবে আপনি যাকে 300 করার সুযোগ দিতে গেলেন এই সুযোগের মাধ্যমে তার জীবন কি হবে পরিবর্তন তার জীবন পরিবর্তন হবে সে বিলিয়নিয়ার হবে সে কোটিপতি হবে তাহলে আপনি তাকে এমন একটা সুযোগ দিতে যাচ্ছেন যে সুযোগের মাধ্যমে তার জীবন পরিবর্তন হবে যে সুযোগের মাধ্যমে তার কি হবে জীবন পরিবর্তন হবে তাকে আপনি এমন একটা সুযোগ দিতে যাচ্ছেন তো আপনার মন মানসিকতা কি থাকবে ঠিক ওই রকমই যেন থাকে যে আমি তাকে একটা সুযোগ দিচ্ছি যেটার মাধ্যমে তার 14 গোষ্ঠীর জীবন পরিবর্তন হবে আর যদি এরকম আশা করে যান আপনার মাথা কি থাকবে মনে থাকবে উইনিং এবং এইরকম মাথা থাকতে হবে যে আমি কাউকে ইনভাইট করলাম সে আসুক বা না আসুক আমার কোনো সমস্যা নাই সে আসলে আমি সফল হব সে না আসলেও সফল হব মানে আপনার রিস্ক আল্লাহ যেটা রাখছে এটা আপনি পাবেন নিশ্চয়ই আপনার জন্য আল্লাহ যেটা বরাদ্দ রাখছে এটা আপনি পাবেন এটা কখনো মিস আপনি ধরেন আপনার কাছে শুরু করেছে ভাই লাগবে নো লাগবে নো 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 কারণ যেটা লাগবে যার লাগবে আপনি তাকে দিবেন জোহরিরা যতগুলো ঝিনুক খুঁজে প্রতিটা ঝিনুকে কি মুক্তা পায় বাট কোনো কোনো ঝিনুকে মুক্তা পায় ঠিক তেমনি আপনি জানেন না কে এসে আপনাকে গোল লাইন বানাবে আপনি জানেন না কে এসে আপনার ডিরেক্টর বানাবে আপনি জানেন না কে আপনার সাথে কাজ করবে আপনি জানেন না কে এসে আপনার সাথে কাজ করবে না সো আপনি সবাইকে বলে দেন যার প্রয়োজন সে আসবেই ওকে তাহলে আপনার মাথা যেন থাকে কেউ আসলো আমি অনার ডিরেক্টর হবো না আসলো আমি অনার ডিরেক্টর হবো এই মেন্টালিটিটা সবসময় নিজের মধ্যে রাখতে হবে ওকে আসেন কেন ইনভিটেশন দুর্বল হয় হোপলেস মেন্টালিটি আই মিন নিরাশাবাদী
মনোভাব। এরপরে ল্যাক অফ অ্যাম্বিশন, উচ্চ আকাঙ্ক্ষার অভাব। এরপরে ফিয়ার অফ ফেলিউর, ব্যর্থ হবার ভয়। এরপরে ফিয়ার অফ ক্রিটিসিজম, সমালোচনার ভয়। এরপরে কোম্পানি সম্পর্কে ভয়। মানে এগুলো যাদের মধ্যে থাকবে তারা সঠিকভাবে ইনভেস্ট করতে পারবে না। আসলে ইনভেস্টে যেটা বলা যাবে না, কখনো কোম্পানির নাম বলা যাবে না। ইনভেস্ট করতে গিয়ে প্রোডাক্টের কি প্রোডাক্ট আছে বলা যাবে না, কাজ কি বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ভুল তথ্য দেওয়া যাবে না, 3-4 জন লোক জয়েন করা যাবে, এগুলো বলা যাবে না। আসলে কাউকে ইনভেস্ট করতে গেলে প্রথমে তার ফ্যামিলির খোঁজ খবর নেবে। এরপরে পেশা, চাকরি বাকরি কেমন চলতেছে। এরপরে বিনোদন, কোথাও ঘুরতে ঘুরতে গেছে নাকি, খোঁজ খবর নেবেন। আসলে এগুলো সম্পর্কে জানা, বাইরে করছে নাকি, জমি টমি কিনছে নাকি, টাকা পয়সা জমাইছে নাকি। আসলে আমাদের এগুলো সম্পর্কে কেন আলোচনা করে জানেন, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ এগুলো নিয়ে ঝামেলার মধ্যে আছে, সমস্যার মধ্যে। যখন এগুলো সম্পর্কে প্রশ্ন করবেন তার অনেকগুলো সমস্যা বের হয়ে আসবে। এবার আপনি তাকে অফার করতে পারবেন যে এগুলো থেকে সমাধানের জন্য আমার কাছে একটা রাস্তা আছে। আমি একটা এক্সাম্পল দিতে বুঝতে পারবেন। ধরেন আপনার সাথে একটা ব্যক্তি দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আন্টি কেমন আছে? ডায়াবেটিস। আঙ্কেল হাই প্রেশার। ওর আছে। তারপরে চাকরি বাকরি আর বলি না, অবস্থা খুবই খারাপ। তো কোথাও ঘুরতে ঘুরতে গেলেন নাকি? আরে ভাই যান, বাইরে যেতে আপনি ঘুরতে গেলেন, বাইটাড়ি করছেন নাকি? আরে ভাই কেমনি করবো, সেই বেতন বাইটাড়ি নিজে তো চলতে পারিনি, বাইটাড়ি কেমনি করবো? এই যে অনেক সমস্যা বেড়ে গেছে। এবার আপনি তাকে বলেন যে ভাই আপনার সপ্তাহে ছুটি কয়দিন? 2 দিন, শুক্রবার শনিবার। এই 2 দিন কি করেন? তো প্রতিদিন অফিস শেষ কটা বাজে? 5টা বাজে। তো 5টা থেকে 10টা পর্যন্ত কি করেন? এই টাইমটাতে পার্ট টাইমে কিছু করেন? ধরেন আপনি চাকরি করে মাসে 30,000 পাচ্ছেন, যদি পার্ট টাইম আরেকটা জায়গায় কাজ করে মাসে যদি 10,000 টাকা 15,000 টাকা, তাহলে সমস্যা কি? তখন সে আপনার প্রশ্ন করবে এরকম কোনো কাজ আছে নাকি? আপনি তাকে বলেন যে আমার কাছে আমার কাজের সুযোগ আছে। আপনি চাইলে চাকরির পাশাপাশি পার্ট টাইম কাজ করে মাসে 10-15,000 টাকা ইনকাম করতে পারবেন। সে বলবে কি কাজ? আপনি বলবেন যে আজকে তো আমার হাতে সময় নেই, আজকে আলোচনা করতে পারলাম না। আপনি কবে ফ্রি আছেন? আগামী শুক্রবার না শনিবার? শুক্রবার সকাল না বিকাল? বিকাল। তাহলে শুক্রবার বিকাল বেলা মুখ দেখাচ্ছে, আমরা তখন সেখানে একসাথে কথা বলবো। এই কথা বলে সাথে সাথে আপনি চলে আসতে হবে। ওইখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না, কারণ এখানে থাকলে সে আপনার জিজ্ঞাসা হবে কি কোম্পানি, কি কাজ, বলো না। বারবার খোঁজাবে, আপনি না বললে বুঝবে কোনো 2 নম্বরে কোনো কাম। আর যদি বলেন টিএনসি করবো, বুঝছি ডেস্টিনি ভাই, এটা আমাদের হবে না। এই জন্য ইনভেস্ট শেষ, ওকে? তাহলে বুঝছেন তো কিভাবে এগুলো সম্পর্কে প্রশ্ন করে কিভাবে অ্যানসার নেবেন? আসলে ইনভাইটের কিছু ওয়ার্নিং আছে, সেটা হচ্ছে নিট এন্ড সাইলেন্ট এনভায়রনমেন্ট। একটা লোক লোকাল বাসে ঝুলতেছে, এর ভিতরে আপনি ইনভাইট করতেছেন, তাহলে হবে? হাসপাতালে তারা মারা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, এর ভিতরে আপনি ইনভাইট করতেছেন, হবে? তারপরে স্থানকাল পাত্রভেদে দাওয়াত দিতে হবে, আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে হবে, ক্লিয়ার এবং আকর্ষণীয় কথা বলতে হবে। একসাথে বেশি লোকদের দাওয়াত দেওয়া যাবে না। 2 থেকে 3 মিনিটের ইনভাইট শেষ করে এখান থেকে চলে আসতে হবে, ওকে? তাহলে আসেন কিভাবে দাওয়াত শুরু করবেন? প্রথমে হচ্ছে স্টুডেন্ট, ছাত্র। ছাত্রদের দুর্বল পয়েন্ট কি? ফিউচার প্ল্যান, ভবিষ্যতে কি করবা? এই প্রশ্নগুলো ছাত্ররা শেষ, কারণ তারা বলবে যে পড়ালেখার পাশাপাশি একটা কাজ পেলে কেমন হবে? পড়ালেখা করলা, পড়ালেখার পাশে কাজটা করলা, মাসে 5-7,000 10,000 টাকা ইনকাম করলা, পড়ালেখা শেষ করতে তো মোটামুটি মাসে 30,000-40,000 টাকা ইনকাম আসতো। তাহলে তুমি কোথাও চাকরি না পাইলেও তোমার কোনো সমস্যা নাই। এখন পড়ালেখা করলেও দিন যাবে, পড়ালেখার পাশাপাশি এটা করলেও দিন যাবে। তাহলে পড়ালেখার পাশাপাশি আমরা একটা কাজ পেলে তুমি করবে, সেগুলো আছে নাকি? এরকম কাজ আমার কাছে আছে, কবে ফ্রি আছে? অমুক দিন থেকে অমুক দিন, এখানে বসে কথা, ওকে? এটা হচ্ছে স্টুডেন্ট। আর যারা সার্ভিস হোল্ডার বলেছিলাম, ফ্রেন্ডস হচ্ছে বন্ধু বান্ধব। যে বন্ধু ব্যবসায়িক মাইন্ডেড তাকে ব্যবসার অফার করতে হবে, যে বন্ধু চাকরি মাইন্ডেড ওকে কাজের অফার দিতে হবে। আত্মীয় স্বজনকে ডাইরেক্ট ব্যবসার অফার দেওয়া যাবে না, তাদেরকে প্রোডাক্টের অফার দিতে হবে। গৃহিণী, ওনাকে দিতে হবে বাইরের কাজের পাশাপাশি একটা কাজ। ব্যবসায়ীদেরকে দিতে হবে ব্যবসার পাশাপাশি একটা ব্যবসা, যে একটা ব্যবসার উপর ডিপেন্ড না থেকে পাশাপাশি আরেকটা ব্যবসা করে। তাহলে একটা ব্যবসা কোনো কারণে সমস্যা হলে আরেকটা ব্যবসাতে আপনি এগিয়ে যেতে পারবেন। তারপরে রিটায়ার্ড পারসন, যারা অবসরে গেছে, তাদের হচ্ছে অবসর সময়টা কিভাবে কাটাবে। তারপরে বেকার যারা, তাদের তো কাজ খুবই জরুরি, তাদেরকে বলুন এখন থেকে শুরু করে দেন একটা কাজ, ওকে? তাহলে এই সকল প্রফেশনের মানুষ, আমি কিন্তু একটা ইনভাইটের একটা শীট বানাইছি। আপনারা অবশ্যই আপনাদের কাছে ইনভাইটের শীটটা আছে, সবাই আপনাদের থেকে ইনভাইটের শীটটা কালেকশন করে এটা পড়বেন। কারণ আমি আজকে সঙ্গে বিশেষ ইনভাইটের উপর 5 ঘন্টা ট্রেনিং আছে, আমাদের হাতে তো সময় নেই, এজন্য আমি টাইমে চলে গেছি আর বিস্তারিত বললাম না। ওই ইনভাইটের যে শীটটা আছে, আসলে ভাই ইনভাইটটা হচ্ছে একটা সায়েন্স, ইনভাইটটা হচ্ছে একটা বিজ্ঞান। দেখবেন খুবই সুন্দর একটা মেয়েকে
খুব স্মার্ট সুন্দর একটা ছেলে প্রেমের প্রস্তাব দিছে, মেয়েটা ডাইরেক্ট রিজেক্ট। আবার দেখা গেছে সুন্দর একটা মেয়ে আনস্মার্ট কালো শর্ট একটা ছেলে অফার করছে, মেয়েটা অ্যাকসেপ্ট করে দিয়েছে। কারণ কি? ইনভাইটটা সেরকম ছিল। হ্যাঁ, তাহলে কারো করে ইনভাইটের লোক মানে গেস্ট আপনার পিছে পিছে হাঁটে, আর কারো করে ইনভাইটের গেস্ট আপনার দৌড়ায়। ডিপেন্ড করে কিসের উপরে? ইনভাইটের পেছনে এটা আপনাদের রপ্ত করতে হবে। ওই আমার ইনভাইটের শিটটা একটু ভালো করে কেউ যদি 2-3 বার পড়েন ইনভাইটের শিটটা, এগুলো আপনার মাথা মাথা এটা ক্যাচ করে ফেলবে। ওকে, সবাই অবশ্যই ইনভাইটের শিটটা কালেকশন করে নেবেন। আর এটা ব্যাপার দক্ষ হইতে হবে আসলে প্র্যাকটিস। ইনভাইট করতে 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 একসময় আপনি দক্ষ হয়ে যাবেন। একসময় দেখবেন আপনার চোখের ইশারাতে মানুষ জয়েন করে। ইনভাইট শেষ, এবার হচ্ছে ফলো আপ। ফলো আপ নিয়ে স্লাইড নিয়ে আলোচনা করার দরকার নেই। ফলো আপ হচ্ছে এই যে আপনি তাকে ইনভাইট করলেন, গেস্টটা অফিসে আসলো। এখন আমরা একটা ভুল করে ফেলি কি জানেন? কিছু ছোট ছোট কিছু ভুলের কারণে আমাদের গেস্টগুলো অফিসে আসার পরও নষ্ট হয়। আমি বলে দিই, যখন একটা গেস্টকে আপনি অফিসে আসছেন, ওই সময় কোনো ফাইজলামি, কোনো দুষ্টামি, কোনো ইয়ার্কি করা যাবে না। বি প্রফেশনাল, বি সিরিয়াস। আপনি ইয়ার্কি ফাইজলামি করলে বুঝবে এরা মনে হয় না বসে বসে কোনো দাদাবাজি করতেছে। সে হোক আপনার বন্ধু, কিছু করার না, আপনাকে প্রফেশনাল চিন্তা ভাবনা করতে হবে। নাম্বার 1। এখন ধরেন এখানে আপনার নাম কি? আপনার নাম কি? ধরেন আবু সাইদ আর আরমান হচ্ছে বন্ধু। এখন আবু সাইদ একটা গেস্ট নিয়ে আসছে, নিয়ে এসে এখন প্ল্যান দেখাবে কে? আরমান। এখন আবু সাইদ এসে বলছে, আরমান নে, এই আমার বন্ধুর প্ল্যানটা দেখে দিত। তো গেস্টে কি বলবে? আরমান নে আমার প্ল্যান দেখাবে, আমি আরমানের প্ল্যান দেখছি। তাও গেস্টকে তো মনোযোগ দিয়ে আরমানের কথা শুনবে না। ওই সময় আবু সাইদ আরমানকে কি বলতে হবে? বস। কি বলে সম্বোধন করতে হবে? বস। বস বলতে হবে। বস এটা বস হয়ে গেছে দিয়ে দাও। দেখ আমি একটা एग्जांपल দিলাম। বুঝতে পারছি? यस। এরপর আসেন আমরা আরো কিছু ভুল করি। ধরেন উনি ওনার একটা গেস্ট আমার কাছে নিয়ে আসলো। এখন গেস্টের সাথে আজকে আমার প্রথম দেখা আমি কি তারা বলতে পারি যে মোবাইল ফোনটা বন্ধ করেন? অড দেখা যায়, কিন্তু সেটা আপনার বন্ধু। আপনি চাইলে তার মোবাইলটা হলে আপনার মোবাইলটা রেখে দিতে পারেন, বাট এটা আমি চাইলে আমি তো এটা পারি না। প্রথম দেখায় আমি তো এটা পারি না। তাহলে উচিত হবে কি? আপনি নিচে থাকতে আপনার গেস্টের মোবাইল ফোনটাকে কি করবেন? সাইলেন্ট করে ফেলবেন। মাস্ট বি নিচে দিতে। ভাইয়া এখন আপনাকে যার কাছে নিয়ে যাব সে কিন্তু আমাদের বস, ওনার থেকে আপনার জন্য আধা ঘন্টা সময় নিচ্ছি, ওনার সামনে গিয়ে কোনোভাবে যেন আপনার মোবাইল ফোন না বাজে, আপনি আপনার ফোনটা সাইলেন্ট করেন। তাহলে নিচে থাকতে গেস্টের ফোনটা সাইলেন্ট হয়ে গেল, সাথে আপনি তার সামনে আপনারটাও সাইলেন্ট করে ফেলেন। এরপরে আমরা আরেকটা ভুল করি, গেস্টকে নিয়ে আসছে না, নিয়ে আসছে আমার রুমে ঢুকে আমার সামনে বসে দিচ্ছে, কোনো পরিচয় করানো নাই, সালাম নাই, কালাম নাই, লোকটারে কি জন্য আসছে, কি জন্য আনছে, কি কোনো আগা নাই, মাথা নাই। তাহলে নিয়ম কি? আপনি গেস্টটাকে অফিসে আই না, আপনাকে আপনার বসের রুমে ঢুকার অনুমতি নেবেন, বস আমি কি আসতে পারি? এগুলো কিন্তু গেস্ট ফলো করতেছে, যে আসলে আপনার প্রফেশনের যে অনার বা আপনার প্রফেশনের যে প্রফেশনালিজম এটা কতটুকু মেইনটেনেন্স হচ্ছে। হ্যাঁ আসেন, এবার আপনি আপনার বসকে এসে বলেন যে বস আমার যে বন্ধুর কথা আপনাকে বলছি, আমার বন্ধুটা আসছে, আপনি যদি কাইলে উনি আমাদের ব্যবসাটা সম্পর্কে জানতে চাচ্ছে, বস আপনি দুটো সময় দিন। এই বন্ধু পরিচিত হও, আমার বস। বস একটু কাইলে দিচ্ছে পরিচিত, বন্ধু পরিচিত হও, বস। ব্যাস, এবার আপনার বন্ধু ঠিক আছে বসেন। এখন আরেকটা ভুল করি যে বন্ধুকে বসের সাথে বসাই দিয়ে বসের কথা বলতেছে, বসের প্ল্যান দেখাইতেছে, এর ভিতরে আপনি আউট। আপনি কই চলে গেছেন আল্লাহ জানে, বসে বসে চ্যাটিং করেন, আপনার খুঁজে পাওয়া যাইতেছে না। এখন আপনার প্ল্যান দেখায়, গেস্ট একটু পর আপনারা খোঁজে, কি রে কই গেল, লোক এটা বড় লোক খুঁজতে গেছে, এটা কাম মনে রাস্তা থেকে লোক ধরে ধরে আমার এনে দিয়ে গেছে, আমার লোক খুঁজতে গেছে, এটা মনে দালাল লোক একটা আনি বসা দিলে 50 টাকা ভাই, এটা মনে এটার কাম। তারা নিজের জায়গাটা নিজে কেন নষ্ট করেন? আপনি পাশে চুপচাপ বসে থাকেন। এখন পাশে চুপচাপ বসাও সমস্যা, আপনার প্ল্যান দেখায় হ্যাঁ পাশে চুপচাপ বসে ফেসবুকে চ্যাট করতেছে, সে কার মধ্যে হেডফোন লাগে গান শুনে, সে আবার ফোন রিসিভ করে, মানে ডিস্ট্রিবিউটরের কথার জন্য আমি গেস্টের লোক কথা বলতে পারি। হ্যাঁ ভাই বলেন কিসি, আমি ব্যস্ত বলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি গাড়ি দিয়ে যান এখানে,
এক কথা তো নাম প্ল্যান এগুলো এগুলো করা যাবে না আপনার ফোন সাইলেন্ট, গেস্টের ফোনও সাইলেন্ট। আপনি মনোযোগ দিয়ে দিবেন আপনার বসকে শিখে ফেলেন। আরে ভাই আপনার তো সারাদিন আপনার গেস্টের ফোন দেখে মানে একসঙ্গে আপনারা দেখাইতে হবে। আর দেখো প্র্যাকটিক্যালি শিখে ফেলেন, সে কেমনে শুরু করে কেমনে শেষ করে কেমনে দেখায়, নিজে এক্সপার্ট করতে হইতে হবে তো। আমাদের ছোট ছোট কিছু ভুলে আমি ওই দিন আমাদের শিপসের এক সিস্টার আছে বুঝছেন, তো হ্যাঁ জিজ্ঞাসা করলাম আচ্ছা বর্তমানে কাজ করতে আপনার কি কি সমস্যা হচ্ছে। বাবা আমার কোনো সমস্যা নাই, আমার শুধু একটা সমস্যা আছে, আমি প্ল্যান দেখাতে পারি আমি কাউকে সমস্যা নেই। সিক্স সিস্টার আমি কাউকে সমস্যা নেই। তো আস্তে আস্তে আপনি প্র্যাকটিস করেন, আপনার গেস্টকে যখন আপনার আপনার প্ল্যান দেখে আপনি পাশে বসে দেখেন জি বস ইনশাআল্লাহ এটা বস এখন থেকে আমি এইভাবে করব। এই কথাটা বললে মাত্র মিটিং শেষ করে গিয়েই দেখলাম যে তার দুইটা গেস্ট আসছে, তার আপলাইনটা বসায় দিয়ে সে আবার বাইরে বাইরে ঘুরে। আমি কি ভাই আপনার গেস্ট প্ল্যান থেকে বাইরে বাইরে ঘুরুন কা আপনারা বলছেন আপনি মানুষ পারেন না, এইভাবে যদি ঘুরেন আপনি তো জীবনে তো আপনি মানুষ হবেন না, আপনি তো জনমত মানুষ আপনার শেখা হবে না। আপনার আপনার প্ল্যান থেকে আপনি পাশাপাশি শিখেন, এই একদিন পর্যন্ত শেষ, পরের দিন আবার আগেরটা। আপনারা কে ভাড়া দিবে বসে বসে? কারো খাইতে কোনো কাম আছে? হ্যাঁ, এখানে হাজার হাজার শত শত মানুষ কাজ করে, আপনি মাঝখান দিয়ে হাজার হাজার দানের মধ্যে একটা দান কোন চিবাতে পড়ে গেছে কেউ দেখে? আপনি তো এরকম একটা দান হয়ে যাবেন। কেমন দান? যে দান পড়ে গেছে ওরকম দান হয়ে যাবেন তো আপনি। এখানে আপনি কি করতেছেন এটা তো কেউ দেখার টাইম নেই তো। আমি আমি আপনাদের কাউকে কখনো ফোন দিই? এই রবিদের কথা 1 মাসে একটা ফোন দিয়েছি, রবি কাজ করেন কিনা? 6 মাসে একটা ফোন দিছি, একটা টাইম কই? রবি ঘরে ঘুমাই কপালে পড়বে আমার কি? আমি তো আমার কাজ আছি, রবি কাজ না করলে হ্যাঁ কপাল পড়বে। কে কাকে ভাড়া দিবি? সবার জায়গা থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনার দায়িত্বটুকু আপনাকে পালন করতে হবে। আমার দায়িত্ব আপনি, আপনার দায়িত্ব আপনার, আপনাদের সবাই যদি সবার দায়িত্বটা পালন করেন এটা ভালো বিজনেস হয়ে যাবে। এখানে আপনি শুনছেন কিনা, আপনি বসছেন কিনা, আপনি করছেন কিনা, এই পাহারা দেওয়ার মতো কেউ নাই রে ভাই। আপনি আপনাকে পাহারা দেবেন কারণ আপনার বস আপনি। এখানে কেউ কারো বস না, আপনি আপনার বস। ওকে, আমি আমাকে ভাড়া দিই, আপনি আপনাকে ভাড়া দিবেন। আমি দেখি আমি আজকে কাজ করছি কিনা, আপনি দেখবেন আপনি আজকে কাজ করছেন কিনা। মনে থাকবে? তাহলে ওকে ডান, প্ল্যান শো শেষ। আপনি পাশে চুপচাপ বসলেন, প্ল্যান শো দেখলেন। প্ল্যান শোর পরে একটা কাজ করবেন আপনারা। এটা যদিও কোনো ট্রেনিং এ বলিনি, আজকে বলে দিচ্ছি। ধরেন প্ল্যান শো হয়েছে, আপনার প্ল্যান দেখালো, ক্লোজিং দিল, এবার আপনি তার দোস্ত বস যদি কিছু মনে না করেন আমি কি বস 1 মিনিট একটু কথা বলতে পারি আপনার কথা মাঝখানে? অনুমতি নিয়ে কথা বলবেন, আরেকবে একদমই করেন। কখনো কিন্তু এগুলো আমার সামনে করবেন না। অনেক ঘটনা আমি এগুলো দেখছি আমার চোখের সামনে করছে। আপলাইন রে প্ল্যান দেখাতে দিয়ে সে পাশে বসে রয়েছে না, আপলাইন ধরেন প্ল্যান বুঝাইতেছে, মাঝখানে হ্যাঁ কি করতে জানেনি, আপনার সামনে থেকে খাতা টান দিয়ে বস আমরা সুলতান ধরেন আমি তো বুঝছি এই বেটা তুই বুঝছ না, এই দেখ বসে কি বুঝাইতেছে তোরে, খাতা টান দিতে আগে বুঝানো শুরু করছি। আপনি আপনাদের তাদের বেয়াজালে মানে আপনারা খাতা টান দিয়েছেন কি জন্য? আমার সামনে কেউ এরকম করলে আমি কি করে জানি, আমি কই আপনি ওনার প্ল্যানটা দেখেন আমি এটা আসতেছি, আমি যে উড়ি যাই আর আসি না জাতি করে না। তুই যদি বেশি বুঝছিস তুই কর। এবার দেখেন সে 2 লাইন বলি আবার তাকাই থাকে বস কই, মানে হাত দৌড় 2 লাইন পর্যন্ত এরপর আর কথা বুঝবে না, 2 লাইন বলার পর আর বুঝবে না কোন দিকে কোন দিকে কোন দিকে। আপনি এসবগুলো কিন্তু করবেন না ভুলেও, মনে থাকবে। এবার ধরেন বস যখন প্ল্যান শেষ, কথা শেষ, বস আমি কি বস 1 মিনিট কথা বলতে পারি বস, আপনি যদি অনুমতি দেন? আদর বলবো ঠিক আছে বলো। দোস্ত শোনো, বস তো তোমাকে অনেক ব্যবসা বুঝিয়েছে, অনেক কিছু বুঝিয়েছে, আমি কিন্তু তোমার কিন্তু এতটা বুঝিয়েছি না, কারণ তুমি আমার বন্ধু মানুষ। আমি এটা বিশ্বাস করি যে আমি যেটা করি তুমি সেটা করবা, আর তোমারও আমি জানি আমার উপর তোমার বিশ্বাস আছে, আমি কখনো তোমার কখনো খারাপ কোনো জায়গা নেব না। আমি গত 3 মাস ধরে এই ল্যাপটপের চার্জারের লাইনটা কোনো লাগাই নেই, ল্যাপটপ বন্ধ হয়ে গেছে না, ওইখানে তো সমস্যা নাই, চার্জারের লাইন এই যে লাইনটা